বাংলাদেশের রাজনীতিটা আসলে সবাই যারা রাজনীতি করেন ভালো মন্দ মিলিয়েই আছে। তবে মেজরিটির যে পারসেপশন সেটা হলো রাজনীতি করে হলো রাজনীতিটাকে কেউ ব্যবসা হিসেবে নেয়, কেউ ক্ষমতার প্র্যাকটিস করার মাধ্যম হিসেবে নেয়, তার যে পাওয়ার এক্সারসাইজ করা। এখানে রাজনীতিটা যদি দায়িত্ব পালনের মাধ্যম হিসেবে হতো, যে দেশের জন্য দেশের মানুষের জন্য আমি দায়িত্ব পালনের সুযোগ দিলে দায়িত্ব পালন করব, মানুষ সুযোগ দিলে দায়িত্ব পালন করব, সুযোগ না দিলে তো কোনো কথা নাই। সেখানে ব্যক্তিগত লাভালাভের কোনো প্রশ্ন জড়িত নয়, এখানে কোনো ব্যবসা নাই, এখানে টিকে থাকা না থাকার সঙ্গে আমার সুবিধা প্রাপ্তি বা বঞ্চিত হওয়ার যে আকাশ পাতাল ব্যবধান সেটা নাই। ওই রকম হইলে আমরা যেরকম রাজনীতি প্রত্যাশা করি, যে হানাহানি খুনোখুনি রেষারেষি একে অপরকে ল্যাং মারা, সেটা থাকতো না। যেটা পৃথিবীর সভ্য দেশগুলোতে যেখানে রাজনীতিতে এরকম একটা ব্যালেন্স আছে সেখানে এগুলি হয় না। তো বাংলাদেশ সহ পাশের দেশে ইন্ডিয়া, ভারত, অনেক দেশেই এটা যেটা হয় যে রাজনীতি করলে ব্যবসার রাজনীতি সমর্থক হয়ে গেছে অনেকটা। যে রাজনীতি করা মানে তার অন্য কোনো পেশা থাকা লাগে না, তিনি রাজনীতি করেন এই পেশা, এবং এই পেশা থাকার কারণেই তিনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, তিনি অনেক ক্ষমতার ভাগিদার হতে পারেন এবং অন্যদের উপর নিপীড়ন করতে পারেন, খবরদারি করতে পারেন, অন্যদের অপদস্থ করে পার পেতে পারেন, অন্যকে অন্যায়ভাবে নিগৃহীত করলেও তার কিছু হবে না, এরকম একটা পৈশাচিক আনন্দ উপভোগ করতে পারেন। ফলে এই যে একটা কলুষিত যে রাজনীতি, সেই রাজনীতি চলমান আছে বলেই সবাই পদে থাকতে চায়, সবাই ক্ষমতা চায়, সবাই ওরকম বড় কিছু চায়। এখন সেই কালচার থেকে যেদিন আমরা বের হয়ে আসবো সেদিন এগুলি থাকবে না। যেহেতু 53 বছর আমরা পারিনি, এটা চলমান আছে, কখনো কখনো এটা একটু বাড়ে, কখনো কমে, কিন্তু দেশের মানুষ পরিবর্তিত রাজনীতি চায়। সেই ক্ষেত্রে রাজনীতিকে যদি এরকম আনা যায় যে একসময় ধরেন রাজনীতি ব্যবসায়ীরা ব্যবসা করত, পলিটিশিয়ানরা, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আর যারা সরাসরি পলিটিক্সকেই পেশা হিসেবে নিয়ে আজীবন লেগে আছে, এরা করতো রাজনীতি। পরে আস্তে আস্তে এরকম হলো যে যারা শুধু ব্যবসায়ী রাজনীতি করে না, তারা ওই রাজনীতিবিদদেরকে বকরা না দিলে ব্যবসাটা হয় না। তখন সে দেখলো যে আমি যদি রাজনীতিবিদ হয়ে যাই তাহলে তো বকরা না দিয়েই ব্যবসাটা আরও বাড়িয়ে ফেলতে পারি, সুতরাং আমার রাজনীতিতে ঢুকতে হবে। এরকম নানাবিধ কারণ আছে, আমি একটা কারণ বললাম, সেভাবে ব্যবসায়ীরা রাজনীতিতে অনেকে ঢুকে গেল। আবার রাজনীতিবিদরা দেখলো না, এখন তো আর ব্যবসায়ীদের কাছ থেকে বা বিভিন্ন গ্রুপের কাছ থেকে এইভাবে নেয়াটা ঠিক হচ্ছে না, বা ওরাও রাজনীতি করছে, তাহলে আমি শুধু রাজনীতি করে তো এখন আমার তো একটু অবস্থান আগের মতো হচ্ছে না, বরং আমি একটা ব্যবসা শুরু করি। তখন এই রাজনৈতিক পদ ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সেও টেন্ডার, ব্যবসা, নানান রকমের বালু কাটা, মাটি কাটা, এমন কিছু না, এমনকি ময়লা ভাগিদার হওয়া, জুট ব্যবসার ভাগিদার, এইসব রাজনীতিবিদরা অনেকে শুরু করলো। এইভাবে ব্যবসা রাজনীতি একাকার হয়ে গেল। এখন যেহেতু এর সঙ্গে ক্ষমতা অর্থ যুক্ত হয়ে পড়লো এইরকমভাবে, তাহলে সেখানে তার টিকে থাকার জন্য মাসল পাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো, তার অস্ত্রের ঝনঝনানিটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়ালো, যে আমাকে তো ভয় পেতে হবে, না হলে আমাকে তো আমার প্রতিপক্ষ এই পদে থাকতে দিবে না। তখন সেখানে একটা আধিপত্য বিস্তারের মতো একটা বলয় তৈরি করে। এই যে এই একটা বলয়, ওই একটা বলয়, তখন এখানে যেহেতু আদর্শটা গৌণ, মুখ্য হয়ে যায় ক্ষমতা এবং বাণিজ্য, অর্থবিত্ত, সেইখানে আদর্শ গৌণ হওয়াতে তখন এক দল আর ভিন্ন দল তখন আর ম্যাটার করে না। ম্যাটার করে আমার স্বার্থ হানি ঘটাচ্ছে কে, তার সঙ্গে আমার যুদ্ধ হবে, তাকে পরাস্ত করে আমার আধিপত্য বিস্তার করতে হবে। এই আধিপত্য বিস্তারের খেলায় তখন আভ্যন্তরীণ কোন্দলে যে হতাহত, সেই প্রতিযোগিতায় নেমে পড়ে। বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে যারা যুক্ত, যেসব দলগুলা পুঁজিবাদী রাজনীতি করে, তাদের কিন্তু এই বুর্জোয়া রাজনীতির এইটা একটা একদম অনুষঙ্গ আছেই। এখন এইখান থেকে বের হয়ে আসা যে অসম্ভব তা না, বের হয়ে আসতে হলে রাজনীতির পরিবর্তন করতে হবে। আমরা যে এত সংস্কারের কথা বলছি, এত কিছু বলছি, এখনো পর্যন্ত আমি সরকারের তরফ থেকে বা সংস্কার নিয়ে যারা তারা কথা বলছেন, তাদের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ সংস্কার নিয়ে কি করা যায়, কি করলে
দলগুলোর এই ধরনের এই অসুস্থ প্রতিযোগিতা রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে, কি করে তাদের নেতৃত্ব নির্বাচনটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও আনা যায়, কি করলে শিক্ষিত তারুণ্য নির্ভর আরও ভালো রাজনীতি আনা যায়, সেই সব বিষয় নিয়ে কোনো গাইডলাইন প্রস্তুত করা, সে বিভিন্ন দলকে সহযোগিতা করা, দলের সঙ্গে তাদের ভিউজ এক্সচেঞ্জ করা, সেইগুলো নিয়েও কিন্তু কোনো তোড়জোড় আমার চোখে পড়ছে না। অন্যান্য সংস্কারই তো মানতে চাচ্ছে না রাজনৈতিক দলগুলো। যদি আভ্যন্তরীণভাবে রাজনৈতিক দলগুলোর সংস্কার না হয়, তাহলে তারা ক্ষমতায় আসলেও অন্যান্য সংস্কার কোনো সংস্কারই টিকবে না, যেহেতু তাদের আভ্যন্তরীণ সংস্কারটা হয় না। সেই জন্য রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব, যেহেতু সংস্কারের উদ্যোগটা মোস্টলি এখন গভর্নমেন্ট ওরিয়েন্টেড অ্যান্ড প্যাট্রোনাইজড, তারা বসছে বিভিন্ন গ্রুপের সঙ্গে কথা বলছে, সেই জন্য রাজনৈতিক দলগুলো তারা তো তাদের স্বার্থের বলয় রক্ষা করবার জন্য এর অনেক কিছুই তারা করতে চাইবে না। কিন্তু যদি আপনি ভেতরের গণতন্ত্র চর্চা, গঠনতন্ত্রকে আরও গণতান্ত্রিকরণ করা, সেটাকে মানতে বাধ্য করা, সেগুলি যদি আপনি ফ্রেমওয়ার্কের মধ্যে, রাষ্ট্রীয় ফ্রেমের মধ্যে আনতে না পারেন, তাহলে তারা তো তাদের মতো প্র্যাকটিস করে তাদের লাভ চাইবে। সুতরাং শুধু তাদের উপর ছেড়ে না দিয়ে এই বিষয়টা আলাপ আলোচনা হওয়া দরকার। সেই হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে গঠনতন্ত্র, গণতন্ত্র, তাদের যে রিক্রুটমেন্ট পলিসি, মেম্বারশিপ রিক্রুটমেন্ট, বিভিন্ন পদায়ন, এইসব বিষয়ে যে নীতিমালা দরকার, আধুনিক বিশ্বে রাজনৈতিক দলগুলো কিভাবে চলে, কিভাবে হয়, সেই বিষয়ে সরকারের সংস্কার নিয়ে যারা কাজ করছেন তাদের দায়িত্ব হলো এ বিষয়ে প্রস্তাবনা এবং গাইডলাইন দেয়া। কারণ তারা তো চাচ্ছে একটা ভালো উন্নততর রাজনীতির দিকে এগোতে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো মন্দ মিলিয়েই আছে, যেটা বললাম, অনেকেই চান এই পরিবর্তনটা হোক। তখন যারা পরিবর্তনটা চায় তাদের ভয়েসটা রেইজ করা সহজ হয়, তারা একটা শক্তি পায়। সেই জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংস্কার যতদিন না আসবে, রাজনীতি এবং ব্যবসা যতদিন একাকার করে ফেলার এই পথ থেকে আমরা বেরোতে না পারবো, ততদিন পর্যন্ত বুর্জোয়া পাওয়ার পলিটিক্স করা, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করা দলগুলোর এই হানাহানি, আভ্যন্তরীণ কোন্দল, অন্য দলের সঙ্গে কোন্দল, এগুলো থামবে না।